আপনি নিজের মেয়ের গায়ে হাত তুলে কাজটা কি ঠিক করেছেন? বলেছি তো সব দোষ আমার, আমি ওকে নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, আমার ভুলের জন্য এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, তাহলে আখি কেন এর সাজা পাবে? ভুল মানুষ মাত্রই হয়, মানুষকে মেরে ধরে নয়, বরং বুঝিয়ে সবটা মেটাতে হয়। সাদের এহেন কথায় সবাই অবাক হয়। সবচেয়ে বেশি অবাক হয় আখি, কারণ সে জানে সাদ মিথ্যে বলছে। সাদ তো আখির সাথেই যায়নি, সে একাই গেছিল, যা করেছে একাই করেছে। জুবের খানের কথায় কয়েকজন ছাড়া উপস্থিত সবাই অবাক হয়। আখি বাকরুদ্ধ হয়ে পড়ে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে চেয়ে রয় সাদের পানে, ভাবতে থাকে। মিস্টার চৌধুরীর জন্য আব্বু গ্রামে আসতে রাজি হয়েছেন? আর আব্বু কি বললো ওটা? মিস্টার চৌধুরী আমাকে দেখে রাখার কথা দিয়েছিলেন, কিন্তু কেন? আমি কে? কেন আমার জন্য এত কিছু করছেন? কেন আমায় আগলে রাখছেন? কেন আমার জন্য মিথ্যে বলছেন? কেন? তাহলে কি উনি? না না, সেটা কেন হবে? উনি তো বারবার আমাকে বাড়ির মেয়ে বলেছেন। আর উনি নিজের পরিবার সম্পর্কে অনেকটাই পজেসিভ, তাই তো আমায় আগলে রাখেন। আর কোনো কারণ থাকতেই পারে না। আখি নিজের ভাবনাতেই দোটানায় ভোগে। তবে সাদের বারবার মিথ্যে বলা তার পছন্দ হয় না। আর না হয় তার আব্বুর কাছে সাদের কথা শোনার ব্যাপারটা। আম্মু, সাদ ভাইয়া নিজে আখির দায়িত্ব নিয়েছে, ভাইয়া সব জানতো, তাহলে আমাদের কেন বলেনি? কেন আখির জন্য সে এসব করেছে? কই, আমাদের জন্য তো কখনো এমনটা করেনি, তাহলে আজ কেন? আম্মু, তুমি কিছু করো, আমার সংসার করার স্বপ্ন ভেঙে দিতে। শান্ত হ কিয়ারা, আমাকে ভাবতে দে। আমি আবার সাথে একবার কথা বলে দেখি, আবার কিছু করতে পারে কিনা। জুবায়ের খান নিজের কণ্ঠের খাদ নামিয়ে বলেন। ওনার কোনো দোষ নেই আব্বু। উনি আমার সাথে যাননি, আমি একা গিয়েছিলাম। উনি নির্দোষ। আখির কথাটা শুনে সাদ তার দিকে গরম চোখে তাকায়। তবে আখি সেই দৃষ্টির পরোয়া না করেই বলে। উনি তো আমাকে বাঁচিয়েছেন। ওনাকে কিছু বলো না। আমার জন্য অন্য কাউকে কথা শুনিও না আব্বু। তার থেকে আমাকে দু চারটা চড় মেরে দাও, আমার সাজা আমাকে দাও। আখি, সাদ গম্ভীর কণ্ঠে চেঁচিয়ে ওঠে। কিপ ইয়োর মাউথ শাট। এতটাও বড় হয়ে যাওনি যে বড়দের মাঝে কথা বলবে। নিজের মুখটা বন্ধ রাখো। আমি কথা বলছি তো। তো বলুন, বারণ করেছে কে? কিন্তু মিথ্যা কেন বলছেন? কেন অন্যের দোষ নিজের ঘাড়ে নিচ্ছেন? দোষ তো আমি করেছি। সাদ কিছু বলতে যাবে তার আগেই জুবায়ের খান বলে ওঠেন। জুবায়ের খান সবার দিকে তাকান, দেখেন সবার নজর আখির দিকে সীমাবদ্ধ। তিনি এবার থেমে যান। যেটা হয়ে গেছে সেটা তো বদলানো যাবে না, তবে এটাও ঠিক সাদ তার মেয়ের জীবন বাঁচিয়েছেন, এটাই তো অনেক। জুবায়ের খানের কথায় সব মুখে হাসি ফুটে ওঠে। তবে কিয়ান এবার আসল বোমাটা ছাড়ে, যার জন্য সকলের রাগ গিয়ে জমা হয় তার ওপর। কেয়ান, তুই এসব কি বলছিস? আর কেন বলছিস? দেখছিস না পরিবেশটা কেমন জটিল হয়ে উঠেছে? তাও কেন এসব কথা বলছিস? আব্দুস সামাদের কথায় ঘোর বিরোধিতা করে কিয়ান বলে। কিয়ান, তুই ভাইয়ার দিকে আঙ্গুল তুলতে পারিস না। আমার ভাইয়া কখনোই কোনো মেয়ের অসম্মান হবে এমন কাজ করবে না। তুই কিন্তু কিন্তু ভাইয়া, কিয়ান তোমাকে। সাদ সামিরকে কথা শেষ করতে দেয় না, কিয়ানকে বলে। কি বলতে চাইছিস ভালোভাবে বল। তুমি আখিকে ওভাবে সবার সামনে কেন আনলে? ওই লোকটা আখিকে বাজারি মেয়ের সাথে তুলনা করছে, শুধুমাত্র তোমার জন্য। তুমি চাইলে ব্যাপারটা আলাদাভাবে সব সলভ করতে পারতে, কিন্তু তুমি করনি কেন? কিয়ানের কথায় উপস্থিত সবারই রাগে মাত্রা বাড়ে, এমনকি কিয়ার আরও। সে তার আম্মুকে বলে। আম্মু, তোমার ছেলে কি শুরু করেছে বলো তো? কেন সাদ ভাইয়ার দিকে আঙুল তুলছে? তোমার ছেলে কি জানে না ভাইয়া কেমন? নাকি ওই মেয়েটাকে ইমপ্রেস করার জন্য এসব করছে? কি হচ্ছেটা কি বলো তো? কাবেরী বেগম এবার সত্যিই রেগে গেলেন। সাধের বিরুদ্ধে যাওয়াটা ওনার পছন্দ হয় না। তিনি বলে ওঠেন। কিয়ান, নিজের মুখটা বন্ধ রাখ। কার দিকে আঙুল তুলছিস তুই? সাদের দিকে। তুই জানিস না সাদ কেমন ছেলে? ওকে বলতে দাও ফুপি। আখির বেশ রাগ হয় কিয়ানের কথায়। সে কেন সাদকে এসব কথা বলবে? সাদ তার খারাপ চাইবে, এটা হতেই পারে না। সে তো আখির রক্ষাকর্তা, তার ভালোবাসার মানুষ। কিয়ান রেগে তার আম্মুকে বলে। ভুলটা ভুল আম্মু। ভাইয়ার জন্য আখিকে সবার সামনে অসম্মানিত হতে হয়েছে। সবাই তো ওকে খারাপ মেয়ে ভাবছে। ভাবলে আমাকে ভাবছে। আপনি ওনাকে কিছু বলবেন না কিয়ান ভাইয়া?
আখির কথায় কিয়ানের বেশ অবাক হয়। সে তো ভেবেছিল এই কথাটা আখিও সমর্থন করবে, কিন্তু এ মেয়ে তো উল্টো সুর গাইছে। এসব কি বলছো আখি? ওরা কতটা খারাপ মিন করে কথা বলেছে তুমি ভাবতে পারছো? তাতে আমার কিছুই যায় আসে না। যারা আমাদের খারাপ চায়, তারা যারা ক্ষতি করতে চায়, বাজেভাবে অসম্মানিত করতে চায়, তারা কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আখি, প্লিজ ভাইয়া এখানেই শেষ করুন প্লিজ। কিয়ান আর কিছু বলে না, থেমে যায়। তবে সাদ থামে না। সে কিয়ানের উদ্দেশ্যে বলে, প্রশ্ন যখন করেছিস উত্তরটাও শুনে যা। থাকলাম মিস্টার চৌধুরী। আখির কথায় কাবেরী বেগম হিসিয়ে বলে ওঠে, এই মেয়ে, মিস্টার চৌধুরী আবার কি? হ্যাঁ, ভাইয়া বলে রাখতে পারো না? আখি মিনমিনে স্বরে বলে, আসলে ফুপি। ফবি এসব কথা থাক। সাদ সকলের উদ্দেশ্যে বলে, আমি জানি সবার সামনে এইভাবে আখিকে আনায় সে অসম্মানিত হয়েছে, লোকে তাকে বাজে বাজে কথাও বলেছে, কিন্তু আপনারা হয়তো এইটা জানেন না যে ওর ওই বাজে কথা শোনার বিনিময়ে কত মেয়ের মুখে হাসি ফুটে উঠেছে। সাদের কথায় সবাই অবাক দৃষ্টিতে তাকায় তার দিকে, বুঝতে চেষ্টা করে তার কথার যথার্থতা। জুবায়ের খান সাদকে প্রশ্ন করেন। সাদ আখির পানে তাকায়, আখির মুখে কৌতূহলের ছাপ। সাদ জুবায়ের খানের দিকে ফিরে বলে, আমি চাইলে ব্যাপারটাকে আলাদাভাবে হ্যান্ডেল করতে পারতাম, কিন্তু তাতে কি ওরা শাস্তি পেত? আর যেইভাবে রক্তিমের পরিবার প্রমাণ চাইছিল, আমি কি সেই প্রমাণ পেতাম? আমি চাইছিলাম গ্রামের মেয়েরা এগিয়ে আসুক, তাদের সাথে হওয়া সমস্ত ঘটনার সাক্ষী তারা নিজে দেখ, নিজের জন্য লড়াই করুক। আর দেখুন, সেটাই হয়েছে। আজ শুধু আখির জন্যই তারা এগিয়ে এসেছে, নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছে, আখির সাথে নিজেদের রিলেট করেছে, আখিকে জড়িয়ে কেঁদেছে। আমি তো এটাই চেয়েছিলাম, শয়তানকে গোড়া থেকে উপড়িয়ে ফেলেছি। আর তার জন্য আখিকে সবার সামনে আনার প্রয়োজন ছিল মিস্টার খান। আমি জানি না কতটা অন্যায় করেছি, কিন্তু বনসুলভ ওই মেয়েদের মুখের হাসি প্রমাণ করে আমি ভুল কিছু করিনি। সাদের কথা সবাই যেন থেমে যায়। বাক স্বাধীনতা হারায় নিজেদের। সাদের প্রতিটি কথার মাঝে সত্যতা। জান্নাতুল বেগম নিজের চোখের অশ্রু মোছেন। তিনি তার ছেলেকে মানুষ করতে পেরেছেন। ওনার ছেলে একজন রত্ন, খাঁটি সোনা। কিয়ান, তোর আর কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারিস, আমি উত্তর দিতে প্রস্তুত। কিয়ান আর কিচ্ছু বলে না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সাদ আখির সামনে গিয়ে দাঁড়ায়, তাকে খুব ক্লান্ত দেখায়। আখি সাদের ক্লান্ত ভরা মুখ পানে চেয়ে থাকে। তার খুব করে জানতে ইচ্ছে হয়, মিস্টার চৌধুরী, আপনার কি শরীরটা খারাপ লাগছে? কি হচ্ছে আমাকে বলুন, আমি সব ঠিক করে দেব। কিন্তু মনের কথা মনেই রয়ে যায়। সরি আখি, আমি যদি অজান্তে তোমাকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য আমি সত্যি সরি। আখির চক্ষু অশ্রুসিক্ত। সে মৃদু হেসে বলে, আপনি আমাকে কষ্ট দেননি মিস্টার চৌধুরী, বরং কষ্ট পাওয়া থেকে বাঁচিয়েছেন। তাই নিজের মাঝে কোনো গিল্ট ফিল রাখবেন না। আপনাকে যে এইভাবে মানায় না। সাদ আলতো হেসে জান্নাতুল বেগমকে কাজ আছে বলে বেরিয়ে যায়। বাকিদের মুখ বন্ধ, কোনো টু শব্দ নেই। সাদ সবাইকে চুপ করিয়ে দিয়ে গেছে। জুবায়ের খানের এহেন নরম কণ্ঠে আখির বুকের ভার কিছুটা নেমে আসে। সে বোঝে তার আব্বু আর রেগে নেই, এবার সব ভালোই হবে। সব। আখি জান্নাতুল বেগমের সাথে একটা রুমে যায়। জান্নাতুল বেগম তাকে খাটে বসিয়ে প্রশ্ন করে। আখি জান্নাতুল বেগমের হাতে হাত রেখে আলতো হেসে বলে, একটুও কষ্ট হচ্ছে না ফুপি? আজ তো আমার খুশির দিন। এতগুলো মেয়ে আজ থেকে মুক্ত, সেফ। আর কোনো রক্তিমের ভয় নেই, আর অসম্মানিত হওয়ার ভয় নেই। এর থেকে আনন্দের আর কি হতে পারে? জান্নাতুল বেগম আখির কপালে চুমু এঁকে বলে, এখন কিছু খাবো না ফুপি, আগে তৈরি হয়নি। আমার জন্য অনেক দেরি হয়ে গেল, তোমাদের কত সমস্যা হয়ে গেল। আচ্ছা ফুপি। আখি উপর হয়ে শুয়ে আছে। আজ যেন তার মনে বসন্ত এসে বাসা বেঁধেছে। প্রজাপতিরা ডানা ঝাপটে যাচ্ছে বারংবার। কে বলবে আজ সে একটা বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছিল? কোথায় সেই ভয়? সে তো এখন উবে গেছে, হাওয়ায় মিলিয়ে গেছে, নিঃশব্দে হয়েছে তার রেশ। আখির হঠাৎ করে মনে পড়ে যায় সাদকে জড়িয়ে ধরার ব্যাপারটা। আবেশে পরে সে জড়িয়ে ধরেছিল, আঁকড়ে রেখেছিল নিজের ভালোবাসার মানুষকে। কিন্তু সাদ কেন কিছু বলেনি? কেন তাকে দূরে সরিয়ে দেয়নি? সে এমন একটা অবস্থায় ছিল, সেই জন্যেই কি? তাহলে নিজে কেন আমাকে শক্ত করে জড়িয়ে নিয়েছিল, নিজের মাঝে রেখে দিয়েছিল? কথাটা ভাবতেই আখি শোয়া ছেড়ে উঠে বসে। জড়িয়ে ধরার কথাটা ভাবতেই তার সর্বাঙ্গ শিউরে ওঠে। সেই মুহূর্তটা মনে পড়তে কেঁপে ওঠে কিঞ্চিত। আখি বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। কোন অনুভূতি!
কেন নিজেকে আমার সাথে এমন করে জড়িয়ে নিয়েছেন? কেন এমন ব্যবহার করছেন? আমি যে হারিয়ে যাচ্ছি আপনার মাঝে। দুর্বল হয়ে পড়ছি আমি। আমি নিজেকে সামলাবো কি করে? আপনি ছাড়া যে আমি নিঃস্ব হয়ে যাচ্ছি মিস্টার চৌধুরী। আপনার করা প্রতিটা কাজ আমায় বারবার আপনার দিকেই টেনে নিয়ে যাচ্ছে। বাধ্য করছে আমার মনকে অবাধ্য হতে, আপনাকে ভালোবাসতে। আমি যে আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। নিজেকে হারিয়ে ফেলেছি আমি আপনার মাঝে। এখন কি করব আমি? বলে দিন না কি করব? আমি কি আপনাকে কখনো নিজের করে পাবো? নাকি আপনি সারা জীবন শুধু আমার মনেই রয়ে যাবেন? আপনি তো বিয়েও করতে চান না। সেখানে আমার মতো একটা মেয়েকে ভালোবাসার তো প্রশ্নই আসে না। আপনি তো বারবার আমাকে নিজের বাড়ির মেয়ে হিসেবে পরিচয় দেন। তাই তো দায়িত্বের খাতিরে আমাকে সব বিপদ থেকেই রক্ষা করেন। সত্যি কি দায়িত্বের খাতিরে? নাকি আপনার মনেও আমার জন্য কিছু আছে? আপনার মনেও কি সেই অনুভূতি আছে যেমনটা আমি অনুভব করি? নাকি আমি শুধু দূর থেকেই ভালোবেসে যাব? এসব ভেবে আখির মনটা আবার খারাপ হয়ে যায়। সে শুয়ে পড়ে বিছানায়। আখির কাজিন না মিলে সাজিকে হলুদের জন্য সাজিয়ে দিচ্ছে আর এটা ওটা গল্প করছে। আর তাদের গল্পের মূল টপিক স্বাদ। রুমি হেসে হেসে বলে, মানতে হবে সাজি, তোর ভাসুরটা কিন্তু সেই হয়েছে। আমি তো ওনার অ্যাটিটিউড দেখে ভেবেছিলাম ওনার অনেক অহংকার থাকবে, কিন্তু আমি ভুল ছিলাম। আজ উনি যেভাবে আঁকিকে প্রোটেক্ট করলেন, অন্য মেয়েদের জন্য যেটা করলেন, সেটা আমার খুব ভালো লেগেছে। সাজি হেসে উত্তর দেয়, উনি মানুষ তো আমার, কিন্তু আখি মানতেই চায় না। দুজনে তো সবসময় ঝগড়া লেগেই থাকে। কিন্তু আজ আখির চোখে আমি ওনার জন্য সম্মান দেখেছি, বিশ্বাস দেখেছি। কারণ ভাইয়া আখিকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, তাকে রক্ষা করেছে। এটা তো হওয়ারই ছিল। হুম। এখন নিয়ে আমাকে তাড়াতাড়ি রেডি করিয়ে দে। আপুর বোধ হয় আর তর সইছে না। বিয়ে তো হয়েই গেছে আপু, তাহলে এত তাড়া কিসের? আগে কাউকে ভালোবাস, তারপর বুঝবি। ঠিক আছে, ভাবছি এবার আমিও একটা প্রেম করব। হ্যাঁ, আর আমি আব্বুকে বলেছি। এই নানা আপু, আমি তো মজা করছিলাম। 3 বোন মিলে খুনসুটিতে মেতে ওঠে। ছাদটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আত্মীয়দের খাওয়ার ব্যবস্থা সব এখানেই করা হয়েছে। আর তার একটা পাশে হলুদ অনুষ্ঠানের জন্য ছোট্ট একটা সোফা রাখা হয়েছে। আর সেখানে বসে আছে আমাদের নববধূ সাজি। সাজির পাশেই বসানো হয়েছে সামিরকে। যেহেতু বিয়েটা এক বাড়ি থেকেই হচ্ছে, তাই এসব রিচুয়াল সব একসাথেই করা হচ্ছে। আত্মীয় আর বাড়ির সবাই ছাদে উপস্থিত হয়েছে। আর তখনই সেখানে এসে উপস্থিত হয় সাদ। হলুদ পাঞ্জাবিতে তাকে রাজকুমারের থেকে কম কিছু লাগছে না। কিয়ারা সহ অনেক মেয়েরাই তার দিকে হা করে তাকিয়ে থাকে। সাদ ধীর পায়ে এগিয়ে সামিরের দিকে যায়। গ্রামের কিছু মেয়ে সাদের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজকে তারা সাদের আচরণ দেখেছে আর মনে মনে এঁকে নিয়েছে সাদের ছবি। এমন জীবন সঙ্গী তো সকলেই চাইবে, তবে সাদের সেদিকে কোনো খেয়ালই নেই। তার দুটি চোখ তো অন্য কাউকে খুঁজে চলেছে। ভাইয়া তুই আমার প্রথম হলুদ লাগাবে, তারপর বাকিরা। আমি কেন? আব্বু আছে, আম্মু আছে। সাদ আলতো হেসে সামিরকে হলুদ লাগিয়ে দেয়। সাজিকেও হলুদ লাগাতে যাবে, তার আগে আখি দৌড়ে আসে। হাঁপাতে হাঁপাতে বলে, আমাকে রেখে অনুষ্ঠান শুরু করে দিয়েছো? আমার প্রতি তোমাদের বুঝি মায়া হয় না? আখির কণ্ঠস্বরে সাদের হাত থেমে যায়। সে ধীরে সুস্থে পেছনে তাকায়। আর তাকাতেই হাই ভোল্টেজ কারেন্টের ঝাটকা খায়। আখিকে দেখে যেন খেই হারায়। হলুদ শাড়িতে কতই না সুন্দর লাগছে তাকে। আখির অবস্থাও একই। ওই যে ময়নের এখন আসার সময় হয়েছে। আমার কি দোষ আম্মু? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে ডাকলেই না। নিচ থেকে ঘুম না ভাঙলে আমি তো আপুর হলুদে থাকতেও পারতাম না। সব দোষ তোমার। তোমার আমাকে ডেকে দেওয়া উচিত ছিল। নাও, হয়েছে হয়েছে, সব দোষ আমার। এখন যা, সামিরার সাজিকে হলুদ লাগিয়ে দে। আখি খুশি মনে সেদিকে এগিয়ে যায়। গিয়ে দাঁড়ায় সাদের পাশে। সঙ্গে সঙ্গে তার নাকে ভেসে আসে কড়া পারফিউমের সুঘ্রাণ। আখি সাদের দিকে ফিরতেই সেই সুঘ্রাণ আরো বেড়ে যায়। আখি মত্ত হয় সেই গ্রানে, তবে নিজেকে সামলিয়ে সঙ্গে সঙ্গে নিজের মুখ ঘুরিয়ে নেয়। দেখে শুধু সামিরকেই হলুদ লাগানো হয়েছে। সে সাদকে প্রশ্ন করে, আপনি বুঝি হলুদ লাগাচ্ছিলেন? হ্যাঁ। তাহলে লাগিয়ে নিন, তারপরে আমি লাগাবো। সমস্যা নেই, তুমি আগে লাগিয়ে নাও। তুমি সাজিকে আগে হলুদ লাগালে সে বেশ খুশি হবে।
আখি কোনো দ্বিরূপ মন্তব্য না করে স্বামীকে হলুদ লাগিয়ে দেয়। পরপর হলুদ লাগায় সাজিকে। সাদ পাশে দাঁড়িয়ে সবটা দেখে। অতঃপর আখির হলুদ লাগানো শেষে সেও হলুদ লাগানোর পর্ব শেষ করে। তারপর দুজনেই পাশে সরে দাঁড়ায়। সাদের পাশে এসে দাঁড়ায় আখি, তবে নজর তার অন্যদিকে সীমাবদ্ধ থাকলেও মনটা সাদের কাছেই আছে। একে একে সবাই হলুদ লাগানো পর্ব শেষ করে নিজেদের মধ্যে হলুদ খেলায় মত্ত হয়ে ওঠে। আখিও যোগ দেয় তাদের সাথে। হেসে হেসে সবার সাথে এনজয় করতে থাকে প্রতিটা মুহূর্ত। সাদ আখির হাসি ভরা মুখের দিকে তাকিয়ে থাকে। অজান্তেই তার মন আনন্দে ভরে ওঠে। তৃপ্তি পায় তার হৃদয়। তবে তার ভাবনার ছেদ ঘটে সামিরের কথায়। ভাইয়া আজকেও হলুদ লাগাবে না? আজ অন্তত। না থাক। সে কাজ আছে বলে নিচে নেমে যায়। সাদের যাওয়ার পানে আখি তাকিয়ে থাকে। আনন্দের মুহূর্তে ভাটা পড়ে তৎক্ষণাৎ। বাকিরা আবার খেলায় মত্ত হয়ে ওঠে। আখির মনে দুষ্ট বুদ্ধি খেলা করে। সে হাতে অল্প কিছু হলুদ নিয়ে নিচে নেমে আসে। নিচে নেমে এদিক ওদিক সাদকে খুঁজতে থাকে। এই অল্প সময়ে উনি কোথায় গেলেন? কাউকে খুঁজছো আখি? কারো কণ্ঠস্বরে আখি কেঁপে ওঠে। ঘুরে তাকায় পেছনে। সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় সাদের সেদিনকার কথা। হার্ট এত দুর্বল কেন তোমার? কথাটা ভেবেই আখির হাসি পেয়ে যায়। কিয়ান সেই হাসির পানে তাকিয়ে থেকে বলে, মাশাআল্লাহ। জি কিছু বললেন? না মানে, তুমি এখানে কি করছো? একটু দরকার ছিল। আপনি কি কিছু বলবেন, নইলে আমি যাই? হ্যাঁ, না আসলে, হ্যাঁ আসলে কি হ্যাঁ আসলে আসলে করছেন আপনি? তোমাকে আজকে খুব সুন্দর লাগছে আখি। আখির যেন কথাটা শুনতে ঠিক ভালো লাগলো না। এই কথাটা যদি সাদ বলতো তাহলে তো মনে মনে এতক্ষণ নেচে বেড়াতো, পাখির ন্যায় পালক ঝাপটাতো। আখি ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায়। এমনিতেও বিকালে সাদকে অমন করে বলায় কিয়ানের ওপর আখি একটু রেগে আছে। আর এখন এই প্রশংসা। আখি কিছু দূর গিয়ে সাদকে দেখতে পায়। সে ফোনে কারো সাথে কথা বলছে। আখির ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটে ওঠে। সে এগিয়ে যায় সাদের দিকে। কিয়ান আখির যাওয়ার পানে তাকিয়ে থেকে দেখে সে সাদের দিকেই এগিয়ে যাচ্ছে। তার ভ্রু কুঁচকে আসে। সে চলে যায় না, বরং তাকিয়ে থাকে তাদের দিকে। আখি গিয়ে সাদের পেছনে দাঁড়িয়ে থাকে। সাদ কল কেটে পেছনে তাকাতেই সে হাতে থাকা হলুদ লেপতে দেয় সাদের মুখে। সেটা দেখে কিয়ান ঢোক গেলে ভাবে আজকেই আখির শেষ দিন। সে আখির করুণ দশা দেখতে পারবে না বলে সেখান থেকে চলে যায়। সাদ আখির এহেন কাণ্ডে বেশ অবাক হয়। ওদিকে আখি হেসেই যাচ্ছে। কি দিলাম তো হলুদ মাখিয়ে। আফটার অল আপনি আমার বেয়াই সাহেব। আপনার প্রতি আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না? আর তুমি সেই দায়িত্ব পালন করতে এসেছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা বেয়াই সাহেব, আমাকে দেখে বলুন তো কেমন লাগছে? খুব বাজে। ভীষণ 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 বাজে। এমন বাজে তোমাকে কখনো না দেখাক, লোকে ভয় পেয়ে যাবে। তাহলে ঠিক আছে। সাদ ভ্রু কুচকে তাকায় আখির দিকে। তাকে প্রশ্ন করে, ঠিক আছে মানে? আপনি যখন বলছেন আমাকে ভালো লাগছে না, তার মানে আমি নিশ্চিত আমাকে খুব সুন্দর লাগছে। আপনি তো আবার সৌন্দর্যের তারিফ করতে জানেন না। কিছু জিনিস না জানাই ভালো, বেশি জেনে গেলেই সমস্যা। বুঝলাম, কিন্তু আপনি এখানে কি করছেন? আমাকে প্রশ্ন করছো আবার? আখি বিড়বিড়িয়ে বলে, অ্যাটিটিউড। নেহাত ভালোবেসে ফেলেছি, তাই কিছু বলছি না। তোমাকে সত্যি সত্যি দেখছি ডক্টর দেখাতে হবে। সে দেখাবেন, কিন্তু ছাদে সবাই বলাবলি করছিল আপনাকে নাকি ভয়ে কেউ হলুদ লাগানোর সাহসই পাচ্ছিল না। আপনি নাকি খুব রাগারাগি করবেন, কিন্তু আমাকে তো কিছু বললেন না। কেন বললেন না? কারণ মাথা মোটাদের বললেও তারা বোঝে না, বারবার ধরা দিতে চলে আসে। মানে? সব মানে বুঝতে নেই। যাও গিয়ে খেয়ে নাও, পরে সুযোগ পাবে না কিন্তু। আপনি খাবেন না? আমার দেরি হবে। আমি পরে খাবো, আসলে আমার এখন খিদে নেই। সাদ আর কিচ্ছু বলে না। তবে আখি একটা ব্যাপারে বেশ অবাক হয়েছে। সে পদ্মবিলে গেছিল, তার জন্য সাদ তাকে কিছু বলল না কেন? হয়তো এড়িয়ে যেতে চাইছেন ব্যাপারটা। আখি আর বেশি কিছু ভাবে না, হাসি মুখে সেখান থেকে চলে যায়। সাদ অপলক তাকিয়ে থাকে আখির যাওয়ার পানে। সময়টা দুপুর 3টে। বিয়ে বাড়ির সবাই সবে মাত্র খাবার খেয়ে আবার কাজে লেগে পড়েছে। আজকে বিয়ে, কারো হাতে পায়ের বিরাম নেই। আখি মন খারাপ করে নিজের রুমে বসে আছে। রুমে রাদিয়া তাকে এটা সেটা বলে যাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। তার মন গিয়ে পড়ে আছে সেই পদ্মবিলে। কিন্তু তার পরের ঘটনাটা মনে পড়তেই আবার মন খারাপ হয়ে যায়। সে ভেবেছিল একদিন এই পদ্মবিলে সাদের সাথে যাবে।
ভালোবাসার মুহূর্ত কাটাবে, কিন্তু এখন না আছে পদ্মবিলে যাওয়ার অনুমতি, আর না হয়েছে সাদের ভালোবাসা পাওয়া। আখির ভাবনার মাঝেই তার ফোনটি কর্কশ কণ্ঠে বেজে ওঠে। এই সময় কেউ কল করায় সে বেশ বিরক্ত হয়, কিন্তু কল প্রেরকের উৎসের দিকে তাকাতেই তার চোখ চিকচিক করে ওঠে। সে দ্রুত ব্যালকনিতে চলে যায়, দেখে সাদ নিচেই আছে। দৃষ্টি তাদের রুমের দিকেই সীমাবদ্ধ। আখি ব্যালকনিতে যাওয়া মাত্রই সাদের সাথে তার দৃষ্টি বিনিময় হয়। আখি কল রিসিভ করে কানে ধরে। ফোনের উপাস থেকে ভেসে আসে সাদের সুমিষ্ট কণ্ঠস্বর। দ্রুত নিচে এসো আখি। আখি আসছি বলে কল কাটে, জিজ্ঞাসাও করে না কেন, কারণ সাদ দেখেছে এখন যাই হয়ে যাক না কেন সে যাবে, কোনো কারণ জানারও প্রয়োজন মনে করবে না। আখির দৌড়ে বাইরে যাওয়াটা রুমি আর রাদিয়া বেশ জহুরি নজরে দেখে। রুমি পেছন থেকে আখিকে প্রশ্ন করলেও বিনিময়ে আখির থেকে কোনো উত্তর ভেসে আসে না। আখি বাইরে বেরিয়ে দেখে সাদ বেশ মনোযোগ দিয়ে ফোনে কিছু দেখছে। আখি সামনে যেতেই সে ফোন পকেটে রাখে, আখির পানে ফিরে বলে, চলো। কোথায়? গেলেই দেখতে পাবে। আখি আর কোনো প্রশ্ন করে না, এগিয়ে যায় সাদের সাথে সাথে। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা পৌঁছে যায় তাদের কাঙ্ক্ষিত জায়গায়। সামনে তাকাতেই খুশিতে আখির চোখ ঝিলিক দিয়ে ওঠে। সে কৃতজ্ঞতার নজরে তাকায় সাধের পানে, আনন্দে লাফিয়ে উঠে বলে, থ্যাংক ইউ বিআই মশাই। সাদ মুখে কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে আখির আনন্দে মুখরিত হওয়া মুখ পানে। তারপরে সে তাকায় আকাশ পানে। আকাশে মেঘের ঘনঘটা, হয়তো বৃষ্টি আসবে, ভিজিয়ে দেবে প্রকৃতি, চমকাবে বিদ্যুৎ, শোনাবে তার গর্জন, ঠিক যেমনটা তার মনের মধ্যে হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনি আমাকে এখানে আনলেন যে? সাদ আকাশ পানে তাকিয়েই উত্তর দেয়, ইচ্ছে হলো। তোমার যদি এখানে থাকতে সমস্যা হয় বলো, তোমাকে রেখে আসবো। মোটেও না, আমি তো সারা জীবন এখানেই থাকতে রাজি। তারপর মনে মনে বলে, যদি আপনি থাকেন তবেই। তাই? আখি মাথা নেড়ে জানায়, হ্যাঁ। ওদিকে চলো। বলেই সাদ এগিয়ে যায়। তার পেছন পেছন এগোতে থাকে আখি। সে যে আজ কত খুশি সেটা সে মুখে ব্যক্ত করতে পারবে না। আর ইচ্ছে বুঝি পূরণ হতে চলল। পদ্মবিল আর সাদ দুটোই তার কাছে, তার পাশে। মামা এদিকে আসেন। সাদের ডাকে কেউ একজন এগিয়ে আসে। সাদ আর আখিকে দেখে হেসেই বলে, আখি লোকটির কথা কিছুই বুঝতে পারে না, তবে সাদকে এগিয়ে যেতে দেখে সেও প্রশ্ন ছাড়াই তাকে অনুসরণ করে। লোকটি তার নৌকার কাছে গিয়ে দাঁড়ায়। আখি নৌকা দেখে অবাক হয় বেশ, মনের মধ্যে হানা দেয় নানান প্রশ্ন। তবে কি সে নৌকা চড়বে জীবনে প্রথমবারের মতো, তাও আবার সাধের সাথে? এসব ভেবেই আখির মনটা লাফিয়ে ওঠে। প্রজাপতিরা গুনগুন শব্দে গান গাইতে থাকে। লোকটি নৌকায় চড়ে বসে, সাদও উঠে দাঁড়ায়, তারপরে হাত বাড়িয়ে দেয় আখির দিকে। হাতটা ধরো আখি। আখি বিনা বাক্যে সাদের হাত ধরে। হাত ধরতেই তার সর্বাঙ্গ কেঁপে ওঠে। এই সামান্য ছোঁয়া তার মনকে বিধ্বস্ত করে ছেড়ে দেয়। বাইরে বয়ে চলা ঠান্ডা মৃদু হাওয়ার মতোই তার শরীরে কম্পন বিদ্যমান। সে অল্প সময়েই নিজেকে ধাতস্থ করে নেয়। সাদের হাত ধরেই উঠে যায় নৌকাতে। সে কখনো নৌকা চাপেনি, তাই একটু ভয়ও লাগছে তার। সাদ হাত ছাড়িয়ে নিতে চাইলে আখি ছাড়ে না, বলে, একটু ধরে রাখি, আসলে আমার ভয় লাগছে। সাদ আর কিচ্ছু বলে না, আখিকে ধরে থাকতে দেয় তার হাত। অতঃপর সে আর আখি দুজনেই বসলে নৌকাটি চালানো শুরু করে লোকটি। আখি সাদের হাত ধরে থাকা অবস্থায় প্রকৃতিকে উপভোগ করতে থাকে। আজ যেন তার খুশির দিন। বিধাতা তার সব ইচ্ছা যেন না চাইতেই পূরণ করে দিয়েছে। সে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করে। আচ্ছা মামা, এই বিলটা কত বড়? তাহলে এক কাজ করেন, বিলের মাঝখানে নিয়ে চলেন। ওখানে গিয়ে আখিকে আমরা বিলে ফেলে দেব, তারপরে দুজন আনন্দ করতে করতে বাড়ি ফিরে আসবো। সাধের কথায় লোকটি শব্দ করে হেসে ওঠে। হাসির দরুন লোকটির পান খাওয়ার দাঁতগুলো বাইরে বেরিয়ে আসে, তবে দেখতে মন্দ লাগে না। আখি গরম চোখে তাকায় সাদের দিকে। আখিকে এমন করে তাকাতে দেখে সাদও হেসে ফেলে। তবে সাদের হাসি দেখে আখি এবার আর ভোলে না, বরং দাঁতের দাঁত চাপে কিরমির শব্দ করে থাকে। সাদ আখিকে প্রশ্ন করে, সাঁতার জানো বেবি গার্ল? আখি ঝাঁঝালো কণ্ঠে বলে, না, আর আমি মোটেও বেবি গার্ল নই। আমি যথেষ্ট বড় হয়েছি, বিয়ের বয়স হয়ে গেছে আমার। ও রিয়েলি? তাহলে তো মিস্টার খানের সাথে কথা বলতে হচ্ছে। আমার হাতে অনেক ভালো ভালো ছেলে আছে। সাদের কথায় আখি মুখ ঘুরিয়ে নেয়। রাগ তীর তীর করে বাড়ে, মনে মনে বলে, কিন্তু আপনি নিজেকে দেখতে পান না।
যত সব। তবে স্বাদের হাত ছাড়ে না, সেটা শক্ত করেই ধরে রাখে। আখির পানে তাকিয়ে স্বাদ মুচকি হাসে, অতঃপর লোকটিকে বলে, বাবা, ওই বড় ফুলটার কাছে নৌকা নিয়ে চলুন। আখি সঙ্গে সঙ্গে সেদিকে তাকায়, দেখে ইয়া বড় একটা ফুল ফুটে আছে। আখি লাফিয়ে উঠে বলে, চাচা তাড়াতাড়ি চলুন, ওই ফুলটা আমার চাই। আখিরা ফুলের কাছে পৌঁছাতেই ঝুম বৃষ্টি নামে। লোকটি স্বাদ আর আখিকে নৌকার ছাউনির নিচে আসতে বললে আখি আসে না। সে স্বাদের হাত ধরে সেখানেই বৃষ্টি বিলাসে মত্ত হয়। আমার কিছু হবে না চাচা, আপনি বরং ভেতরে যান, আর আপনার এই ভাগ্নেকেও নিয়ে যান। ভিজলে তো ওনার আবার শরীর খারাপ করে। হো রিয়েলি? এতক্ষণ যে আমার হাত ধরে ভিজছো, তার বেলা বৃষ্টি শুরুর সময় আমার কথা মনে ছিল না বুঝি? আখি মাথা নেড়ে উত্তর দেয়, অথচ সে স্বাদের সাথে বেঝার লোভ সামলাতে পারেনি, তাই তো তার শরীর খারাপের কথা ভুলতেই বসেছিল। তাহলে আর কি, ভিজে যখন গেছি ভিতরে গিয়ে আর লাভ নেই। আখি কিছু বলে না, স্বাদের হাত ছেড়ে এবার উঠে দাঁড়ায়, দু হাত মেলে দেয় দুদিকে, খিলখিলিয়ে হেসে ওঠে, মত্ত হয় আনন্দে। দৃষ্টি নিয়ে যায় দূর দিগন্তে, যতদূর চোখ যায় শুধু পদ্মের নেশা। আখি বড় ফুলটার দিকে তাকিয়ে বলে, না, আমাকে ওই পদ্ম ফুলটা তুলে দিন না বিয়ে সাহেব। তোমার কথা আমি শুনবো কেন? তোমার জন্য আমি ভিজে গেছি, যদি শরীর খারাপ হয় কে দেখবে আমাকে? সবাই তো বিয়েতে ব্যস্ত। স্বাদের কথায় আখি মনে মনে বলে, আমি আছি তো, আমি আপনার সেবা করব, আপনার কিছুই হবে না, দেখবেন আপনি। কিন্তু মুখে তার কোনো তাই উচ্চারণ করতে পারে না বলে, আমি ঔষধ দিয়ে দেব। স্বাদ আর কিচ্ছু বলে না, হাত বাড়িয়ে ফুলটা তুলে নেয়। আখির হাতে ফুলটা দিতেই সে যেন সেটা আগলে নেয়, যত্ন করে আগলে রাখে নিজের হাতে। স্বাদ পরপর আরো কয়েকটি ফুল তোড়ে, সবগুলোই আখিকে দেয়। বৃষ্টির ভাব এখন অনেকটাই কমে গেছে। মামা, বৃষ্টি কমে গেছে, আমাদের এবার ফিরতে হবে। বাড়িতে বিয়ে আছে একটা, আপনিও তো যাবেন সেখানে। আরও একটু থাকি, আর তো কখনো আসতে পারবো না, একটু থেকে যাই। আখির কথায় স্বাদ লোকটিকে বলে, মামা, ওই দিক থেকে একটু ঘুরিয়ে আনুন তাহলে। অতঃপর আখির দিকে ফিরে বলে, আজ অল্প, পরে তোমাকে আবার নিয়ে আসা হবে এখানে। কিন্তু আমরা তো কাল সকালেই ফিরে যাব, আর কি আসা হবে? তারপর মনে মনে আবার ভাবে, আশা হলেও বাকি, আপনি কি থাকবেন আমার সাথে, নাকি এই বৃষ্টি থাকবে? আর আর কেউ তো থাকবে না জানি আমি, তাহলে এসে লাভটা কি? আপনি যে আমাকে লোভ দেখিয়ে দিলেন, আপনার সাথে বৃষ্টি বিলাস পদ্মবিলে ঘোরার লোভ যে আমাকে জেকে ধরেছে, কি করে সেটা ভুলে যাব আমি? আপনি না আসলে আমার এসেও যে ভালো লাগবে না মিস্টার চৌধুরী। নিজের বাড়ি নিশ্চয়ই আসবে, তখন মামাকে বলো, মামা তোমাকে এখানে নিয়ে আসবে। আখির মেজাজ খারাপ হয়, ভাবে, তাও একবারও বললো না যে আখি আমি তোমায় নিয়ে আসবো। বেশ, আসবো না আমি আর। নৌকা চলতে শুরু করে। স্বাদের দৃষ্টি অন্যদিকে, তবে দু হাতে সে আখির ওড়নাটা হাতে নিয়ে গায়ে ভালো করে জড়িয়ে দেয়। অতঃপর নিজের জায়গায় গিয়ে আবার বসে পড়ে। আখি স্বাদের দিকে তাকিয়েছিল। স্বাদ এমনটা করায় স্বাদের জন্য তার মনে শ্রদ্ধা আরো বেড়ে যায়। সে মুচকি হেসে বলে, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আপনি, আমার ভালোবাসা। আপনাকে পাবো কিনা জানি না, তবে আমার মনে হয় আপনি আজীবন থেকে যাবেন। স্বাদ আখিকে কিছু দূর ঘুরিয়ে তীরে ফিরিয়ে আনে, হাত ধরে নৌকা থেকে নামায়। তারপরে লোকটিকে কিছু টাকা দিতে গেলে তিনি নিতে চান না, বলেন, এইভাবে বলে লজ্জা দেবেন না। বলেই স্বাদ জোর করে লোকটির হাতে টাকা গুঁজে দেয়। টাকাটা রাখুন মামা, ভিজে গেছে, একটু শুকিয়ে নেবেন, না করবেন না। লোকটি আর কিছু বলে না, শুধু মিষ্টি একটা হাসি উপহার দেয়। স্বাদ আখিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কেমন লাগলো পদ্মবিল? খুব 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 ভালো। পরের বার আবার আসবো, আপনি কিন্তু আসবেন আমার সাথে। আমার আসাটা কি জরুরি? আখি মাথা নেড়ে জানায়, জরুরি। স্বাদ আর কিচ্ছু বলে না, নিঃশব্দে এগিয়ে আসে বাড়ির দিকে। তবে স্বাদ অন্য পথে আখিকে নিয়ে আসে। আমরা এদিক দিয়ে যাচ্ছি কেন? সবার সামনে দিয়ে এভাবে ভিজে তুমি বাড়িতে ঢুকবে? জানো বাড়িতে এখন কত লোক আছে? তাহলে বাড়ি যাব না, এভাবেই থাকবো? সাথে কি আর মাথা মোটো বলি? আমরা পেছনে দরজা দিয়ে যাব, বিয়ে বাড়ি হলে ওদিকে কেউ থাকবে না আশা করি। আখি বিজ্ঞের মতো মাথা নাড়ে। স্বাদ যে এতটা কিছু ভেবে রেখেছে সে তো জানতোই না। সে হেসে স্বাদের পায়ের সাথে তালে তাল মেলায়। আখি আর স্বাদ পেছনের দরজা খুলে ভেতরে ঢুকে যায়। ভেতরে তো চলে আসলাম, কিন্তু দোতলায় কিভাবে যাব? সিঁড়ি তো একটাই। স্বাদ আখির হাত ধরে অন্ধকার একটা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে আখি অবাক। কাঠের সিঁড়ি, কিন্তু এইখানে আসার পর এটা নজরে আসেনি কেন?
সবসময় নিজের খেলে ব্যস্ত থাকলে এসব কি আর কেউ দেখতে পায়? আপনি আমায় অপমান করছেন? যেটা তুমি ভাববে। এখন চলো। বলেই সাদ আখিকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। অনেক বছরের পুরনো সিঁড়ি হওয়ায় দুজনকে বেশ সাবধানেই উঠতে হয়েছে। দোতলায় কাউকে না দেখতে পেয়ে তারা বেশ স্বস্তি পায়। চলে যায় নিজেদের রুমে। আখি ভেবেছিল তার রুমে হয়তো বাকিরা থাকবে। সে তো সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছে সবাইকে কি বলবে, কিভাবে বোঝাবে, কিন্তু এখানে এসে যে কাউকে দেখতে পাবে না সেটা ভাবতেও পারেনি। যাই হোক, সে তাড়াতাড়ি নিজের ব্যাগ থেকে জামা বার করে। ভেবেছিল গা মুছে ওভাবেই পরে নেবে, কিন্তু শরীরের অনেক জায়গায় কাদার ছোপ ছোপ দাগ। কিন্তু এই ঘরে যে কোনো ওয়াশরুম নেই। অনেক পুরনো দিনের বাড়ি হওয়ায় এখনকার সব বাথরুম কমন। তবে সাদের রুমে অ্যাটাচ বাথরুম আছে। মূলত ওই রুমটা জান্নাতুল বেগমের ছিল। মেয়ের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আখির দাদা জান্নাতুল বেগমের রুমে অ্যাটাচ বাথরুম বানিয়েছিলেন। আখি কিছু না ভেবে জামা নিয়ে দৌড় দেয় সাদের রুমে। সাদ সবে বাথরুমে যাওয়ার পায়তারা করছিল, কিন্তু দরজায় টোকা পড়ার শব্দে সে থেমে যায়। জিজ্ঞাসা করে, কে? মিস্টার চৌধুরী, আমি। আখির কথায় সাদ ভেবেছে সে হয়তো ধরা পড়ে গেছে, তাই তাড়াতাড়ি গিয়ে দরজা খোলে। দরজা খোলা মাত্রই আখি হন্তদন্ত হয়ে রুমে ঢোকে। কেউ দেখেনি ভেবে স্বস্তি পায়। তারপরে টুক করে বাথরুমে ঢুকে বলে, দরজাটা খুলুন তাড়াতাড়ি। আমার রুমে বাথরুম নেই, আমি এখানেই গোসল করবো, আপনি কমন বাথরুমে যান। হঠাৎ করে এমন হওয়ায় সাদ হতভম্ব হয়ে যায়। কি হয়েছে বুঝে উঠতে কিছুটা সময় নেয়। তুমি আমাকে আমার রুম থেকে বার করে দিচ্ছ? একটুখানি ম্যানেজ করে নিন না, এই একবারই তো। বেচারা সাদ আর কি করবে, জামা নিয়ে চলে যায় কমন রুমে। সেই রুমে ফিরে এসে দেখে বাথরুম থেকে তখনও পানির শব্দ ভেসে আসছে। সে বোঝে আখি এখনো গোসল করছে, তাই নিচে চলে যায়। তবে গোসল করে আসার সময় সে বেশ অবাকি হয়েছে, কারণ দোতলা পুরো ফাঁকা, একটা কেউ নেই। আর বিয়ে বাড়ি এমনটা হওয়া স্বাভাবিক কোনো ব্যাপার না। সাদ নিচে এসে যেটা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সোফায় বসে আছেন জুবায়ের খান। ওনার পায়ের কাছে কেউ বসে আছেন, একজন মহিলা। তবে সাদের রাগের মাত্রা তীর তীর করে বাড়ে ফয়জালকে দেখে। সে তো ভেবেছিল এই ছেলে আসবে না, কিন্তু ঠিক চলে এসেছে। সাদ নিচে নামতেই সামির তাকে প্রশ্ন করে, ভাইয়া এতক্ষণ কোথায় ছিলে? তুই এখন এখানে কি করছিস? তোর না বিয়ে? তাহলে যা গিয়ে রেডি হয়ে নে। আর বিয়ে তোর ভাইয়ের বিয়েটাই হলেই হয়। এখানে এসে পর্যন্ত একটার পর একটা ঝামেলা লেগেই আছে। কি দরকার ছিল এখানে বিয়ে দেওয়ার? শান্তি নেই একটু। কাবেরী বেগম বেশ রাগী কণ্ঠে কথাটা বলেন। আখি গোছল নিজের রুমে যাওয়ার সময় নিচে হট্টগোলের আওয়াজ শুনতে পায়। সে তাড়াতাড়ি রুমে গিয়ে ব্যালকনিতে ভেজা জামা মেলে দেয়। ওড়নাটা মাথায় ভালো করে জড়িয়ে নিচে নামে। আখিকে দেখা মাত্রই ফয়জালের দু চোখ চিকচিক করে ওঠে। সে ভাবতে থাকে, কি মায়াবী মুখশ্রী। ইস, কবে যে পার্মানেন্টলি তার মুখটির দিকে তাকিয়ে থাকার অধিকার পাবো, কবে যে নিচের করে পাবো, কবে এমনটা হবে। আখি গিয়ে দাঁড়ায় সাদের পাশে। আখিকে দেখেই কাবেরী বেগমের তাকে অনেক কিছু বলতে মন চায়, কিন্তু সাদ থাকায় সে আখিকে কিছু বলতে পারে না। আপনারা সবাই এখানে? কোনো সমস্যা? জুবায়ের খান সোফায় বসেছিলেন। সাদকে দেখে মহিলাটি উঠে দাঁড়ালেন। সাদের কাছে গিয়ে হাত জোর করে বললেন, আমার ছেলে আর আমার স্বামীকে ছাড়িয়ে আনো। কেউ আমার ছেলেকে নৃশংসভাবে মেরেছে, তার দুটো চোখ তুলে নিয়েছে, একটা হাত ভেঙে দিয়েছে। আমার ছেলের অবস্থা খুব খারাপ, ওর এখন যত্নের প্রয়োজন। তুমি ওকে ছাড়িয়ে আনার বাবা, আমি মা হয়ে তোমার সামনে হাত জোর করছি। এ কি আন্টি, আপনি এসব কি করছেন? আর আপনার ছেলেকে? রক্তিম? মহিলাটি হ্যাঁ সূচক মাথা নাড়ে। আখির চোখ বড় বড় হয়ে যায়। সে সাদের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। সাদের ভুরু কুঁচকে আসে। তারপর মহিলাটিকে বলে, আপনি যান, আমি দেখছি ব্যাপারটা। দেখো বাবা, আমার ছেলেটা যেন আর কোনো ক্ষতি না হয়, আর ও আর কোনো মেয়ের দিকে নজর দিবে না, কারণ ও সেই ক্ষমতা হারিয়ে ফেলেছে, আজ নিঃস্ব হয়েছে। অবশিষ্ট আর কিছুই নেই, কিছুই না। সাদ প্রতি উত্তরে কিচ্ছু বলতে পারে না। রক্তিমের মায়ের দিকে তাকিয়ে তার মনটা খারাপ হয়ে যায়। তবে রক্তিমের জন্য সামান্য সহানুভূতি তার মনে জন্মায়নি। মহিলাটি চলে যায়। তাকে এখন শহরের হসপিটাল যেতে হবে। রক্তিমকে সেখানেই নিয়ে যাওয়া হয়েছে। আখি কাঠ কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে, কেন হয়েছে, কে এই কাজ করেছে, সে সবের কিছুই সে বোঝে না। জুবায়ের খান এবার সাদের দিকে প্রশ্ন ছোড়েন, সেটা আমি কি করে জানবো? আমি কি সেখানে ছিলাম নাকি কাজটা আমি করেছি? দেখুন,
হয়তো কারো কলিজায় হাত দিয়েছিল, চোখ উঁচিয়ে রেখেছিল, সেই হয়তো এই কাজটা করেছে। তবে কাজটা যেই করে থাকুক না কেন, তার সাহস আছে বলতে হবে, নইলে থানার মধ্যে গিয়ে এমন একটা কাজ করতে পারে। ইমপ্রেসিভ। একদম না, আমি যেটা করেছি সবার সামনেই করেছি। জুবায়ের খান দীর্ঘশ্বাস ফেললেন। সকলে চুপচাপ দাঁড়িয়ে আছে। জুবায়ের খান বললেন, অবশ্যই ঠিক হয়েছে। ভালোভাবে বাঁচতে গেলে কখনো কখনো খারাপের সম্মুখীন হতে হয়, ফাইট করে এগিয়ে যেতে হয়, আর সেটাকে ভুল হিসেবে না নিয়ে ঠিক হিসেবে গ্রহণ করতে হয়, তাহলেই জীবন সুন্দর। জুবায়ের খান কিছুক্ষণ ভেবে মাথা নাড়লেন। এমনটা বলবেন না মিস্টার খান, এখানে আপনার কোনো দোষ নেই। আমরা পরিস্থিতির শিকার, আর যারা এটাকে ভুলে চোখে দেখবে তাদের কিছুই বলা নেই। পরিবারের মধ্যে প্রবলেম আসতেই পারে, তার মানে এই নয় আমরা তাদেরকে দোষ দেব, বরং চেষ্টা করব তাদের পাশে দাঁড়িয়ে প্রবলেম সলভ করতে। সাদের কথায় আখি আবার মুগ্ধ হয়। ভাবে এই ছেলেটা এত কিউট কেন, এত কেন সবার কথা ভাবে। এইভাবে তো কেউ তাকে তার মাঝে হারিয়ে যেতে চাইবে, মুগ্ধ হবে বারবার। এটা কি ঠিক? আপনার প্রতি মুগ্ধ হওয়ার অধিকার শুধু আমার। আপনার ভালো মানুষই এভাবে কারো সামনে দেখাবেন না, একদম না। সাজে কৃতজ্ঞতার নজরে দেখে সাধের পানে। ভাবে সে সত্যি একটা ভালো পরিবার পেয়েছে, যেখানে মাথার ওপর বড় ভাইয়ের ছায়া আছে, বাবার মতো একজন মানুষ আছে, একজন ভালো জীবন সঙ্গী আছে, আর একটা আছে মিষ্টি বোন, যে কিনা আপুর খুশির জন্য সবকিছু করতে পারে। এই তো জীবন, কি আর চাই? কিচ্ছু না। সে আজ পরিপূর্ণ। তার মতো জীবন সব মেয়েই পাক, আর ভালো থাকুক তার ভালোবাসার মানুষগুলো। সাধের কথায় সবাই এক এক করে রেডি হতে চলে যায়। থেকে যায় শুধু আখি, সাদ আর ফয়জাল। সাদ ফয়জালের দিকে এগিয়ে গিয়ে বলে, কোন আশা বারণ বুঝি? না, সেটা কেন হবে? ইনভাইট করেছে যখন, তখন তো আসবেনি। সাদের কথায় ফয়জাল একটা মিষ্টি হাসি উপহার দেয়। অতঃপর সাদকে পাশ কাটিয়ে আখির সামনে গিয়ে দাঁড়ায়। কেমন আছো আকি? ও ভালো আছে, এখন আপাতত রেডি হবে। আখি, আখি নিজের রুমে প্রথমে যাও। কি বলবে বুঝতে পারে না, ঠায় দাঁড়িয়ে থাকে। সাদ এবার রাশ ভারী কণ্ঠে বলে, কি হলো, যেতে বললাম না? যাও, বড়দের মাঝে কি? আখি কিছু না বলেই উপরে চলে যায়। মনে মনে বেশ খুশি হয় সাদ এভাবে ওকে পাঠিয়ে দেওয়ার জন্য। তবে রক্তিমের ব্যাপারটা তার মাথায় দিয়ে যায় না, বড্ড ভাবায় থাকে। সে ভেবে নেয় সময় করে সাদকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে সে সত্যি এসবের সাথে জড়িত কিনা। আপনার সমস্যাটা কি সাদ? আমি আকির সাথে কথা বলতে গেলেই আপনি মাঝখানে কেন আসেন? ওই যে দায়িত্ব পালন, আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়ির মেয়েকে লাইন মারার চেষ্টা করবেন, আর আমি সেটা মেনে নেব? নেভার এভার। আপনার কি মনে হয় না যে আপনি আকির প্রতি একটু বেশি পজিটিভ দেখাচ্ছেন? দেখালেও বাকি, তার কৈফিয়ত আমি কাউকে দেব না। সে না দিলেন আই ডোন্ট কেয়ার, কিন্তু আকির থেকে আমাকে দূরে রাখার চেষ্টা করেও কোনো লাভ নেই। আমি ওকে ভালোবাসি, সে ছোট্ট থেকে আর সারা জীবন বাসবো। আর কি যেন বলছিলেন? হ্যাঁ, দায়িত্ব। কদিন পরেই ওর দায়িত্ব আমি নিজে নিয়ে নেব। বলেই ফয়জাল সেখান থেকে চলে যায়। সে যেতেই সাদ নিজের চোয়াল শক্ত করে ফেলে, শরীরের রগগুলো ফুলে ওঠে। রাগে তার ফর্সা মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করে। অতঃপর বাঁকা হেসে বলে, আশায় মরে চাষা। সাজিকে পার্লারের মেয়েরা সাজাতে এসেছে। আখি সাজির পাশে বসে তার সাজ দেখছে আর টুকিটাকি গল্প করছে। সাজানো শেষে পার্লারের মেয়েগুলো চলে যায়। এখন ঘরে শুধু আখি আর সাজি। মাশাআল্লাহ আপু, তোকে কি সুন্দর লাগছে, কারো নজর না লেগে যায় আবার। সারা বিকেল কোথায় ছিলি আখি? কোথায় আবার থাকবো, বাড়িতেই ছিলাম। মিথ্যে বলার চেষ্টা মোটেও করিস না আখি। আমি তোকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি। সাজির কথায় আখি কিছুটা থতমত খায়, তবে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে বলে, উফ আপু, এটা বিয়ে বাড়ি, হয়তো তুই যেখানে যাচ্ছিস আমি সেখানে থাকছি না, আর আমি যেখানে যাচ্ছি তুই সেখানে যাচ্ছিস না। সাজি মেনে নেয় আখির কথাটা। এরপরে দুই বোন আরো নানান কথায় মত্ত হয়। ভাইয়া আসবো? আরে আয় আয়, আমার রুমে আসতে আবার অনুমতি দিচ্ছিস? সামির ধীর পায়ে রুমে প্রবেশ করে, গিয়ে বেডে বসে। বাহ, বর্মশাই রেডি দেখছি, বিয়ের জন্য এত তারা? তুমি এমন অবস্থায় এসো, তারপরে বুঝবে। তাহলে তো মনে হয় আমার আর বোঝা হলো না। হবে হবে, খুব শীঘ্রই হবে। সামির কিছুক্ষণ থেমে আবার বলে, তোমার আর আখের মাঝে কি চলে ভাইয়া?
সামিরের কথায় সাদের হাত থেমে যায়। সে পাঞ্জাবির বোতাম লাগাচ্ছিল। সামিরের কথা শুনে সেদিকে তাকায়, তবে দৃষ্টিতে তার শান্ত ভাব বিদ্যমান। মানে? মানে যেভাবে তুমি আখির পাশে থাকো, ওর খেয়াল রাখো, ওর হয়ে কথা বলো, আমার তো মনে হয় ওর জন্য তোমার মনে কিছু একটা চলছে। ফালতু কথা বন্ধ কর। সাদের জীবনে আঁখি কেন? কোনো মেয়েই আসবে না। অন্য কোনো মেয়ে আসবে না সে না হয় বুঝলাম, কিন্তু আখিও আসবে না এটা ঠিক বিশ্বাস হলো না। কেন জানি না তোমার প্রতি সন্দেহ হচ্ছে আমার। তুমি বদলে গিয়েছো ভাইয়া। নিজের সন্দেহ বাতিক নিজের কাছে রাখ, নইলে তোর বিয়ে এক্ষুনি ক্যান্সেল। আর রইল আখির কথা, তার জন্য আমার মনে কিচ্ছু নেই, আছে শুধু সহানুভূতি। এমন সহানুভূতি সব ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসার মানুষের থাক। তুই যাবি এখান থেকে? সত্যি কথা বললেই সবাই রেগে যায়। যাই হোক যাচ্ছে, তবে মিথ্যা বলে তুমি ঠিক করছো না ভাইয়া। জোর করে মিথ্যেকে সত্যি করতে চাইলেই তো আর সেটা সত্যি হবে না। আর যেটা মিথ্যে সেটা নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। সামির আর কিছু বলে না। সে তো ভেবেছিল তার ভাইয়া প্রেমে পড়েছে, কিন্তু সাদের কথা শুনে তার ভাবনা ভুল প্রমাণিত হয়। বলেই সামির চলে যায়। সামির যেতেই সাদ ভাবে, ভালোবাসা আর আখিকে পজিমে একটা। সবার রেডি শেষে আখি এবার নিজে রেডি হতে এসেছে। বেডের ওপর সে সাদের দেওয়া লাল রঙের শাড়িটি রেখে দিয়েছিল। শাড়িটি পরার জন্য সে অনেক এক্সাইটেড। আখি পরার জন্য শাড়িটি হাতে নিতেই দেখে শাড়িটির বেহাল অবস্থা। কেউ টুকরো টুকরো করে কেটে দিয়েছে সমস্ত শাড়ি। সেটা হাতে নিয়ে সামনে ধরতেই আখি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। হতবিহব্বের ন্যায় কিং কর্তব্য বিমূঢ় ভাবে চেয়ে রয়। বুকটা হু হু করে ওঠে। এটা সাদের দেওয়া প্রথম শাড়ি ছিল, যেটা সে সামলে রাখতে পারেনি। না হলে সাদকে কি করে সামলে রাখবে? সে যে অক্ষম। আখি শব্দ করে কেঁদে দেয়। ভালোবাসার মানুষের দেওয়া জিনিস নষ্ট হওয়ার মনের মধ্যে উথাল পাথাল শুরু হয়। আখির কান্নায় রুবাইয়া বেগম, জান্নাতুল বেগম ছুটে আসেন। হঠাৎ করেই মেয়ের এমন কান্নার কোনো কারণ খুঁজে পায় না তারা। ওনাদের মা সুলভ মন অন্য কিছু ভেবে বসে। আখি অপলক তাকিয়ে আছে সেরা শাড়িটির পানে। চোখ দিয়ে অনর্গল বাড়িধারা বয়েই চলেছে। জান্নাতুল বেগম বা রুবাইয়া বেগম কারো কথায় তার কান বেদ করে ভিতরে পৌঁছাচ্ছে না। রুবাইয়া বেগম আখিকে হালকা ধাক্কা দিয়ে বললেন, আখি কি হয়েছে তোর? এবার মরাকানো করছিস কেন? রুবাইয়া বেগমের কথায় আখি ওনার দিকে ফেরে। কেঁদে কেঁদেই বলে, আম্মু, কেউ যেন আমার শাড়িটা ছিঁড়ে দিয়েছে, এই দেখো। বলেই আখি শাড়িটা রুবাইয়া বেগমের দিকে এগিয়ে দেয়। কি এমন জলযন্ত্র শাড়িটার কি হাল হলো? কে করলো এমনটা? আখি ভাঙা ভাঙা কণ্ঠে উত্তর দেয়, আমি জানি না আম্মু, আমি কিছু জানি না। আমার শাড়ি ফেরত চাই আম্মু। ঠিক আগের মতো করে দাও আমাকে। না ফুপি, আমার এই শাড়িটাই চাই। আখি, পাগলামো করিস না। বিয়ে বাড়িতে অনেক কাজ, এখন অন্য একটা শাড়ি পরে নে, পরে তোকে আবার কিনে দেওয়া হবে। আখির কান্নার প্রকোপ যেন আরো বেড়ে যায়। অন্য শাড়ি নিয়ে সে কি করবে? এটা যে তার ভালোবাসার মানুষের দেওয়া প্রথম শাড়ি, এর মায়া কি সে ভুলতে পারবে? জান্নাতুল বেগম আখিকে সান্ত্বনা দিতে ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু আখির কান্না থামলে তো রুবাইয়া বেগম এবার বেশ রেগে যায়। জান্নাতুল বেগমকে বলেন, একটা শাড়ির জন্য এই ধিঙ্গি মেয়ে কি জুড়েছে দেখো। এখন একে সামলাবো নাকি বিয়ে বাড়ির আত্মীয়দের সামলাবো? আমি তো এখনো এই শাড়িটাই পরতেই পারলাম না। বলেই জান্নাতুল বেগম চলে যান। রুবাইয়া বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েকে পরখ করছেন। ওনার মেয়ে আজ পর্যন্ত কোনো জিনিসের জন্য কাঁদেনি, বা কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়ার জন্যও কাঁদেনি। হ্যাঁ, মন খারাপ করেছে, কিন্তু এমনটা কখনো হয়নি। তিনি মেয়ের প্রতি বেশ ব্যথিত হন। ভেবে নেন শাড়িটা সত্যি তার খুব পছন্দের, নইলে এমন সামান্য একটা শাড়ির জন্য কেউ কাঁদে? সে তো নতুন আবার একটা কিনে দিতে পারতো। আখি এখনো শাড়িটার দিকে তাকিয়ে আছে, নজর যেন তার দিক থেকে সরছেই না। তখনই রুমে প্রবেশ করে জান্নাতুল বেগম। ওনার হাতে একটা সুন্দর লাল রঙের শাড়ি, সেটি আখির দিকে এগিয়ে দিয়ে বলেন। আখি শাড়িটির দিকে তাকিয়ে থাকলো অপলক। শাড়িটি খুব সুন্দর। শাড়িটির দিকে তাকিয়ে থাকলে বারবার দেখতে ইচ্ছে করবে, কিন্তু শাড়িটি আখির মন যেন ছুঁতে পারলো না। তার মন তো অন্য শাড়িতে আবদ্ধ। বলেই জান্নাতুল বেগম আখির হাতে শাড়িটা দিয়ে দেন। শাড়িটি হাতে নিয়ে আখি বোঝে এটা খুব ভারী আর অনেক সুন্দর কারুকাজ করা তাতে। আমি কোনো ড্রেস পরে নিব ফুপি। এই জানো, এটা তোর বিয়ে শাড়ি না? কালকে তো আমাকে দেখালি, বললি সামির আর সাজির বিয়ের দিন পরবি, তাহলে আখিকে কেন দিচ্ছি সেটা? ও অন্য কিছু পরে নেবে।
এটা তোমার বিয়ের শাড়ি ফুপি, তাহলে তুমি পরে নাও। জানিস কি, এই শাড়িটা যেন 2বার মাত্র পরেছিল। ভেবেছিল তোর আব্বুর সাথে সব সম্পর্ক ঠিক হয়ে গেলে এই শাড়িটা পরবে, তাইও আজ শাড়িটা এনেছিল, কিন্তু তোকে কেন দিয়েছে বুঝলাম না। তোমার এত বছরের স্মৃতি জড়িয়ে আছে এটায়, তুমি এটাই পরো ফুপি, আমি অন্য কিছু পরে নিব। এই শাড়িটা মিস্টার চৌধুরী খুব পছন্দের, তাহলে আমি যদি এই শাড়িটা পরি উনি তো আমার লাঠি নিয়ে তাড়া করবেন। আখির কথায় রুবাইয়া বেগম আর জান্নাতুল বেগম হেসে ফেলেন। আমি জানি তুমি তোমার ছেলেকে কত ভালোবাসো, এখন আমার সামনে এইসব বলছো, পরে ঠিক আমারই দোষ দেবে তুমি। যা, আমি তো থাকতেই পারলাম না। একটা শাড়ি নিয়ে পরে থাকলে থাকা যায় সেখানে? উফ আম্মু। বলেই ওনারা চলে যেতে নিলে আখি বলে, ফুপি, এই শাড়িটা আমাকে আরেকটা দিন পরতে দেবে, আমার জীবনের শ্রেষ্ঠ দিনে, আমার বিয়ের দিন, দেবে তো ফুপি? জান্নাতুল বেগম আখির গালে হাত রেখে বলেই ওনারা চলে যান। ওনারা যেতেই আখি ভালো করে শাড়িটির দিকে তাকায়। অদ্ভুত এক মায়া হয় শাড়িটির প্রতি। এই শাড়িটা আপনার খুব পছন্দ, খুব প্রিয় মিস্টার চৌধুরী। আমি যদি পরি তাহলে কি আপনি রেগে যাবেন, কথা শোনাবেন আমায়, নাকি কিছুই বলবেন না? আখি আর বেশি কিছু ভাবে না, ঝটপট শাড়িটা পরে নেয়। তার অনেক না থাকা গুণের মধ্যেও শাড়ি পরা গুণটা আছে, তাই একা একা পরতে তার কোনো সমস্যা হয়নি। নিচে সবাই বিয়ের কাজে ব্যস্ত, 7 গ্রামের মানুষদের আপ্যায়নে ব্যস্ত। ফয়জালের চোখ খুঁজে চলেছে আখিকে, কিন্তু গেট ধরার সময়ও আখিকে না দেখতে পেয়ে সে বেশ অবাক হয়েছে। তার তৃষ্ণার্ত চোখ চাতক পাখির ন্যায় এদিক সেদিক চেয়ে আছে। হঠাৎই সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে তার শ্বাস থেমে যায়। হৃৎপিণ্ড প্রবল গতিতে বিট হতে থাকে। সিঁড়ি বেয়ে নেমে আসা রমণীর দিক থেকে চোখই যেন সরে না। অপলক চেয়ে থাকে সে, ভালোবাসার উৎপীড়নে মনের উথাল পাথাল অবস্থা। আখি সিঁড়ি বেয়ে নেমে এসে জান্নাতুল বেগমের কাছে যান। সেখানে অনেকেই ছিল, এমনকি কিয়ারাও। ফুপি, আখির ডাকে সবাই সেদিকেই তাকায়। আমায় কেমন লাগছে ফুপি? ভাবি, এটা তোমার বিয়ে শাড়ি না? ওই মেয়েটাকে কেন পড়েছে? ওই মেয়েটা কেন পড়েছে? কাবেরী বেগমের কথায় আখির মুখটা ছোট হয়ে যায়, তবে জান্নাতুল বেগম ব্যাপারটাকে সামলে বলেন। কিন্তু ওই শাড়িটা। কাবেরী বেগম আর কিছু বলতে পারলেন না, তবে মনে মনে রাগটা ঠিকই থেকে যায়। জান্নাতুল বেগমের বাপের বাড়ির মানুষদের প্রতি এত দরদ ওনার ঠিক ভালো লাগে না। কিয়ারা আখির পরিহিত শাড়িটির পানে চেয়ে রাগে ফুঁসতে থাকে। আখি জান্নাতুল বেগমের সাথে কথা বলে চলে আসতে গেলে পথিমধ্যে দেখা হয় ফয়জালের সাথে। আখি থেমে যায়। তোমাকে অসম্ভব সুন্দর লাগছে আকি, শাড়িটাতে খুব সুন্দর মানিয়েছে তোমায়। ধন্যবাদ ফয়জাল ভাই, এখন আমি আসি। কোথায় যাবে তুমি? সামির ভাইয়ার ওখান থেকে একটু ঘুরে আসি। বেশ, চলো, আমিও যাব তোমার সাথে। আসলে তোমাকে ছাড়া এখানে তেমন কাউকে তো চিনি না, তাই তুমি সাথে থাকলে সহজেই সবার সাথে পরিচয় করে নিতে পারবো। আখি আর কি করবে? সে তো ভেবেছিল সাদ সেখানে থাকবে, সে সেখানে যাবে, কিন্তু এখন তো এই ফয়সালের জন্য সেটাও হবে না। কি ভাবছো আকিয়া, আমাকে কারোর সাথে পরিচয় করিয়ে দেবে না? হ্যাঁ চলুন। আখি কথায় ফয়সালের মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। সে আখির পিছু পিছু সামিরের ওখানে যায়। আখিকে দেখা মাত্রই সামির বলে ওঠে, এই যে শালিকা, কোথায় ছিলেন আপনি? অতঃপর সামিরের চোখ যায় আখির শাড়ির দিকে। ওয়াও আখি, তোমাকে তো কত সুন্দর লাগছে। কিয়ানের কথায় আখি কিছুটা অস্বস্তি বোধ করে। সামির বলে, এটা তো আম্মুর শাড়ি, তাই না? আখি হ্যাঁ সূচক মাথা নাড়ে। সামির মনে মনে ভাবে, আজকে ভাইয়ার মনের হদিশ পেয়ে যাব, দেখবো আখিকে এই শাড়িতে দেখে কিছু বলে কিনা। খুব সুন্দর লাগছে। তা কোথায় ছিলে এতক্ষণ? জানো, তোমার বোনেরা মিলে পকেট লুটে নিয়েছে। তুমি থাকলে আমার পকেটের টাকা কিছুটা বেঁচে যেত। ভাইয়াও তো এখানে ছিল না। সব মিলিয়ে আমার অবস্থা খারাপ। আমি থাকলে আরো বেশি নিতাম ভাইয়া। যাই হোক, ইনি ফয়জাল ভাইয়া, চেনেন নিশ্চয়ই। আসলে উনি একা একা বোর হচ্ছিলেন, আপনাদের সাথে পরিচয় হতে চেয়েছিলেন, তাই নিয়ে আসলাম। হ্যাঁ চিনি, মানে খুব ভালো করেই চিনি। সামির তাতে দাঁত চেপে কথাগুলো বলে, তবে কেউ শুনতে পায় না। তবে মুখে বলে, আরে এসো আমাদের সাথে একটু গল্প করো। ফয়জালও হাসি মুখে সামিরদের সাথে বসে যায়। আমি তাহলে আসছি ভাইয়া। সে কি আকি, তুমি আমাদের সাথে গল্প করবে না? ফয়জালের কথায় সামির বিরোধিতা করে বলে, না না, আমাদের ছেলেদের কথার মাঝে ও থেকে কি করবে? আখি, তুমি চাও?
আখি মাথা নেড়ে চলে যায়, তবে ফয়জালের যেটা ভালো লাগেনি। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পর অবশেষে আখি তার কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখা পায়। সে গ্রামের চাচাদের সাথে বেশ হেসে হেসেই কথা বলছে। আখি বুঝি এই হাসিতে আবার খুন হয়, মনে মনে ভাবতে থাকে, এই লোকটা এত সুন্দর কেন? একটু কম সুন্দর হলে কি কোনো ক্ষতি হতো? আখি এসব ভাবতে ভাবতেই সাদের দিকে এগিয়ে যায়। সাদ তখনও আখির দিকে পিছু ঘুরে আছে। আখি হেসে উত্তর দেয়, সামির ভাইয়ার ওখানে ছিলাম চাচা। বলেই লোকগুলো চলে যায়। আখি তখনও দাঁড়িয়ে আছে। সাদ আখির দাঁড়িয়ে থাকার ব্যাপারটা বোঝে, ফিরে তাকায় তার দিকে, আর তাকাতেই সে থমকে যায়, চমকে তাকায় আখির পানে। আখি বেশ খেয়াল করে সাদের চমকানোর ব্যাপারটা, তাই তো সাদ কিছু বলতে যাবে তার আগেই বলে, দেখুন, আমি ইচ্ছে করে ফুপি শাড়িটা পরিনি, ফুপি দিয়েছে আমায়। আমি জানি শাড়িটা আপনার খুব পছন্দের, আমি পরেছি বলে হয়তো রেগেও যাবেন, আমাকে মারার ইচ্ছা পোষণ হবে মনে মনে, হয়তো দুঘা লাগিয়ে চালিয়েও দেবেন, কিন্তু এই একবারই, প্লিজ রাগ করবেন না প্লিজ। সাদ শান্ত চোখে তাকিয়ে থাকে আখির দিকে, পরখ করতে থাকে তাকে। তাকে দেখে বোঝার উপায় নেই তার মনের অভিব্যক্তি। সে ভ্রু কুঁচকে বলে, সাথে কি আর মাথা মোটা বলি? বড্ড বেশি বোঝো তুমি, অথচ যেটা বোঝার সেটা বোঝো না। আপনি সবসময় এমন করে কেন বলেন? আগেও একবার বলেছেন যে আমি নাকি যেটা বোঝার সেটা বুঝি না। আখি কোমরে হাত দিয়ে বলে, কি বুঝি না আমি? হুম। এই তো সেই পুরনো ফর্মে ফিরে এসেছো, খুন্ডি মেয়ে একটা। আমার মতো এত সুন্দর নিরীহ বাচ্চাকে আপনি গুন্ডি বলতে পারলেন? আমাকে দেখে কি আপনার মায়া হয় না? পারলাম। আর তোমাকে দেখে মায়া হওয়ার কোনো কারণ নেই। আখি রাগে গজ গজ করতে থাকে, তবে মুখে বলে, আচ্ছা বাদ দিন, আমাকে কেমন লাগছে বলুন তো? আমার আম্মুর শাড়ি পরে কাউকে খারাপ লাগতেই পারে না, নইলে এমনি তুমি পেতনির থেকে কম কিছু নও। আপনি কি আমাকে অপমান করলেন মিস্টার চৌধুরী? যেটা তুমি ভাববে। খারাপ লোক একটা। তোমার তো আবার এই খারাপ লোকের সঙ্গেই পছন্দ? মানে? মানে যেখানেই বিপদে পড়ো আমাকে বাঁচাতে যেতে হয়। আপনাকে কি আমি যেতে বলি? আপনি নিজেই তো জান। আমি আবার দয়াবান মানুষ, বিপদের মুখে কাউকে দেখলে চুপ থাকতে পারি না। তার উপরে তুমি আমাদের পরম আত্মীয়, আমার আম্মুর ভাইজি। তোমাকে তো বাঁচাতেই হতো, তাই না? নইলে আমার শখ নেই দিনরাত তোমার পিছনে ঘুরে বেড়াবো আর খেয়াল রাখবো তুমি বিপদে পড়ছো কিনা। সত্যি শখ নেই? থাকা উচিত বুঝি। আখি মাথা নাড়ায়, যার অর্থ না। সাদ আলতো হাসে, তাতেই বুঝি আখির রাগ জ্বলে। আপনি খেয়েছেন বেআই মশাই? সকালে তো কিছু খাননি শুনলাম। আজকাল আমার খবর একটু বেশিই রাখছো না? সাদের কথায় আখি থতমত খায়, বলে, ও ভাইয়ার ওখানে কি করছিলে? না না, আসলে ফুপি বলছিল তাই শুনলাম আর কি। ঠিক আছে। আখি দাঁড়িয়ে আছে, কি বলবে আর ভেবে পায় না। এদিকে সাদও দাঁড়িয়ে, আখির নজর এদিক ওদিক সীমাবদ্ধ, কিন্তু সাদ তো আখিকে পরখ করছে। এই শাড়িতে তাকে মায়াবী লাগছে, সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে, সাথে আখির সেই চাহনি, সব মিলিয়ে আখিকে বড্ড সুন্দর লাগছে আজ। দাঁড়িয়ে আছো যে, যাও। কোথায় যাব? এখন সেটাও কি আমি বলে দেব? না মানে যাচ্ছি। বলেই আখি চলে যায়, যেতে যেতে বিড়বিড়ায়, অসভ্য লোক, আর একটু কথা বলে কি যা যেত নাকি? এভাবে পাঠিয়ে দিল আমায়, প্রশংসাটাও ঠিক করে করলো না, অভিশাপ দিলাম, দেখবেন আমি ছাড়া আপনার বউই জুটবে না আর। আখি যেতেই জান্নাতুল বেগম সাদের কাছে গিয়ে বলেন, না। জান্নাতুল বেগম বেশ খুশি হন। সাদ বলে, কিন্তু হঠাৎ আখিকে ওই শাড়িটা দিলে যে? সাদ চমকে তাকায় জান্নাতুল বেগমের দিকে, বলে, ছেড়ে দিয়েছে মানে? সাদ চুপ করে থাকে, ভেবে যায় নানান ভাবনা। কি বলবো? বিয়ে বাড়িতে তো অনেক বাচ্চারাই আছে, দেখো তার মধ্যে কে করতে পারে। বলেই তিনি চলে যান। সাদ দাঁড়িয়ে থাকে ঠায়, ভাবতে থাকে শাড়িটির কথা। তবে আখির এমন করে কান্নার কারণটা সে বোঝে না, কিংবা হয়তো বোঝে বা বুঝতে চায় না। বিয়ের কার্যক্রম শেষের দিকে। বিয়ে শেষে ছোটরা সবাই সামিরের ওখানে বসে আছে। সাত কয়েকজনকে বাসরঘর সাজানোর দায়িত্ব দিয়েছে, তারা কাজে লেগে পড়েছে। সে গিয়ে বসে সামিরের পাশে, সামিরের অপর পাশে সাজি বসে আছে। সাদের সামনাসামনি আঁখি বসা, সে আর চোখে তার প্রিয়তমকে দেখছে। তার মনের মাঝে নানান গল্প সাজাচ্ছে, ভালোবাসা সাজাচ্ছে। সামির সাদের কানে কানে গিয়ে বলে, আখিকে কেমন লাগছে ভাইয়া? সাদ গরম চোখে তাকায় সামিরের দিকে। সামির ফিক করে হেসে দেয়, আম্মুর শাড়িতে আখিকে কিন্তু আম্মুর মতোই লাগছে। তুমি আবার টাস্কি খেয়ে যেও না। তুই নিজের মুখ বন্ধ করবি, নইলে আজ তোর বাসর ক্যান্সেল।
এসব বলে আমাকে ভয় দেখে লাভ নেই। কতদিন আমাকে আলাদা রাখবে সাজির থেকে? বেশি দিন পারবে না। তবে তোমার মনের খবর আমি ঠিক নিয়ে সারবো। সাদ আবার গরম চোখে তাকায়, তাই দেখে সামির বলে, অ্যাটেকশন প্লিজ। আমার বিয়ে উপলক্ষে এখন আমাদের একটা গান শোনাবেন আমার ভাইয়া মিস্টার সাদ আল আয়ান চৌধুরী। সামিরের কথায় সবাই হাততালি দেওয়া শুরু করে। সাদের রাগ যেন বাড়ে। আখি অবাক দৃষ্টিতে তাকায় সামিরের দিকে, ভাবে কি বলে সামির ভাইয়া মিস্টার চৌধুরী আর গান, এটাও সম্ভব? উনি আদৌ গান গাইতে পারেন? এটা কি ধরনের মজা সামির? অভিয়া লাফিয়ে ওঠে। দুজনেই একসঙ্গে বলে ওঠে, ভাইয়া গাও না একটা গান। আমরা তো কোনোদিনও তোমার গান শুনিনি, শুধু সামির ভাইয়ের মুখেই শুনেছি। তুমি অনেক ভালো গান গাইতে পারো, আজ একটা হয়ে যাক গান। নো ওয়ে। সবাই সাদকে জোর করতে থাকে, তবে সে গাইতে নারাজ। অবশেষে সাজির কথায় সে গান গাইতে রাজি হয়। আখি অধীর আগ্রহে বসে থাকে প্রিয়তমের গান শোনার জন্য। কিয়ারা ঝটপট নিজের ফোন বের করে। আজ সে সাদের গানের ভিডিও করবে। সুযোগ পেলেই দেখবে, কারণ সামনাসামনি এমন সুযোগ সে হয়তো নাও পেতে পারে। ভিডিওটা স্মৃতি হিসাবে না হয় ফোনেই থাক। এখানে কোথাও গিটার হবে? আমি সব রেডি করে রেখেছি ভাইয়া। আসিফ যাও, সকালে যে গিটারটা তোমাকে দিয়েছিলাম ওটা নিয়ে এসো। সামিরের কথায় আসিফ গিটারটা এনে সাদকে দেয়। সাদ গিটারটা হাতে নিয়ে কিছুক্ষণ টুংটাং আওয়াজ করে, অতঃপর গলায় সুর টেনে গাইতে থাকে। আখি অপলক চেয়ে থাকে সাদের পানে, ভাবে লোকটা এত সুন্দর গায়, আর এই গানটাই বা কেন? এমনি এমনি কি, নাকি অন্য কারণ? কিন্তু কি কারণ? আখি কোনো কারণ খুঁজে পায় না। সাদ নিজের গলায় আবার সুর তুলে গাইতে থাকে। বরবাদ তো আমি হয়েছি মিস্টার চৌধুরী। আপনার অপেক্ষায় মত্ত হয়ে আছি। আপনি কি কখনো আমার না বলা কথাগুলো বুঝবেন আমাকে? নাকি আমার না বলার মাঝেই দমে যাবে আমার অব্যক্ত কথাগুলো? আপনার জন্য আমার মনে গচ্ছিত থাকা ভালোবাসাগুলো কি এভাবেই থেকে যাবে? ভালোবাসা তো দোহাই আমাকে দিচ্ছে। আর তাহলে আপনার সুরে কেন এই গান, তাও ভালোবাসার গান? এই না আপনি এইসবের থেকে দূরে থাকেন তাহলে? নাকি গানটা শুধু গানের মতোই সাধারণ আপনার কাছে? সাদের গান শেষ হওয়ার পরই চারিদিক থেকে করতালির আওয়াজ ভেসে আসে। আখি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সাদের পানে। সাদও তাকায় তার দিকে। ফলস্বরূপ দৃষ্টিতে দৃষ্টি মেলে, কিন্তু আখি এবার আর দৃষ্টি সরায় না। সাদ নিজেই সরিয়ে নেয়। অভিক হাসতে হাসতে বলে, এটা তো কিছুই না ভাইয়া, আরও ভালো গাইতে পারতো, কিন্তু এখন অভ্যাস নেই বলে সুরের এই অবস্থা। ওকে, এবার চল, সবার রেস্টের প্রয়োজন। কাল সকালে আমাদের বেরোতে হবে। সাদের কথায় সবাই এক এক করে চলে যায়। মেয়েরা চলে যায় বাসর ঘরের দরজা ধরতে, তবে রয়ে যায় আখি ফয়জাল। ভাইয়া ওরা আবার আমার থেকে টাকা নেবে। তো বিয়ে করেছিস, শালিদের খুশি করবি না? তুমি এমনটা বলতে পারলে ভাইয়া, আমার কাছে আর ক্যাশ টাকা নেই। সাদ নিজের ওয়ালেট বার করে এগিয়ে দেয় সামিরের দিকে। নে, এতে যা আছে আশা করি তোর হয়ে যাবে। সামির কৃতজ্ঞতার নজরে ওয়ালেট হাতে নেয়। থ্যাংক ইউ ভাইয়া, তবে এই টাকাটা তুমি পেয়ে যাবে, এটা তো আমাকেই দিতে হতো। বলে এসে চলে যায় বাসর ঘরের উদ্দেশ্যে, তবে আখি এখনো ঠায় বসে আছে। তুমি বসে আছো কেন, যাবে না? না, থাকি এখানে। তোমার কি এখানে থাকতে ইচ্ছে করছে আখি? তাহলে আমরা গল্প করতে পারি। ফয়জালের কথা শুনে আখি বলে, আসলে আমার ঘুম পাচ্ছে, রুমে যাব। এই যে বললে এখানে থাকবে। বলেছিলাম, কিন্তু ঘুম পেয়ে গেলে কি করব আমি? যাই আমি। ফয়জাল আর কি করবে, আখিকে বিদায় জানায়। আখিও চলে যায়। কি মন খারাপ? ফয়জাল বিরক্তি চোখে তাকায় সাদের দিকে। আপনি কোনোদিন কাউকে ভালোবাসেছেন তাই না? সাদ কোনো উত্তর দেয় না, চুপ থাকে। চুপ আছেন মানে বাসেননি, তার মানে ভালোবাসার ব্যথা আপনি বুঝবেন না, বোঝার ক্ষমতাও নেই আপনার। বলেই সে উঠে যায়। সাদ ভ্রু উঁচিয়ে ফয়জালের দিকে তাকিয়ে থাকে। রাত প্রায় 3টে। আখি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এত রাত হয়ে গেলেও তার ঘুম আসে না। সে মেঘাচ্ছন্ন আকাশের পানে তাকিয়ে সাদের কথা ভাবতে থাকে। হঠাৎ করেই একটা শব্দে তার ভাবনায় ব্যাঘাত ঘটে।
সে দেখে নিচে কেউ দাঁড়িয়ে আছে, তবে দৃষ্টি তার অন্যদিকে। মাঝে মাঝে তার কণ্ঠস্বর ভেসে আসছে, ফোনের মধ্যেই কাউকে খুব করে ঝাড়ি দিচ্ছে সে। আখির মোটেও ভুল হয় না ব্যক্তিটিকে চিনতে। সে পেছন থেকেই দেখে বুঝেছে এটা সাদ, কিন্তু এত রাত থেকে সাদকে এখানে দেখে সে বেশ অবাকই হয়েছে। সাদ কল কাটতেই আখি মৃদু শব্দে বলে ওঠে, বেআই মশাই, এত রাতে কার ঘুম হারাম করেছেন? এভাবে কেউ কথা বলে বেচারার তো আপনার ভয়ে ভোরের ঘুমই হারাম হয়ে যাবে।